আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা 18তম নিবন্ধনের স্কুল পর্যায়ের 2 এর ইংরেজি অংশ সমাধান করব। তো চলুন স্ক্রিন থেকে আমরা সমাধানটা দেখে নেই। তো এখানে দেখেন 1 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি যে ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ। ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তার সব চেষ্টাই ব্যর্থ হলো। এখন চেষ্টা ব্যর্থ হওয়ার কিন্তু একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিনা, ইন্ডিন স্মোক, ব্যর্থ হওয়া। এখন ইন্ডিয়ান স্মোক ব্যবহার হয়েছে কিন্তু অলমোস্ট সবগুলোতেই, কিন্তু একটু পার্থক্য আছে। কিন্তু দেখেন ইন্ডেড ইন দ্য স্মোক, এখানে কিন্তু দা শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তো ইন্ড আমাদের ফ্রেশটা হচ্ছে ইন্ড ইন স্মোক, ইন্ড ইন দ্য স্মোক না, কিন্তু কাজে এটা কিন্তু রাইট অ্যান্সার হওয়া পসিবল না। এরপরে হিজ ইফোর্টস ইন্ডেড ইন স্মোক, কিন্তু এখানে দেখেন এই যে তার সব চেষ্টায় যে সব আছে কিন্তু এখানে, তো এখানে কিন্তু ওয়াল নাই, এই বাক্যটাতে কিন্তু ওয়াল নাই, যে কারণে এটাও কিন্তু রাইট অ্যান্সার হিসেবে আমরা কাউন্ট করতে পারবো না। আর উপরটা কিন্তু এই যে দিয়ে আসছে বিদায়, এটাকে আমরা রাইট অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারবো না। তারপরে আমরা নিচেরটা যদি দেখি, ওয়াল হিজ ইফোর্টস ইন্ডেড ইন স্মোক, কিন্তু এখানে দেখেন ইন স্মোকিং দিছে এখানে, যে কারণে স্মোকিং হবে না, ইন্ডেড ইন স্মোক হবে। এটাও কিন্তু রাইট অ্যান্সার হিসেবে আমরা ধরতে পারবো না। তাহলে আমাদের এখানে কিন্তু বাকি থাকতেছে। এখন আমাদের বাকি রইল শুধু বি নাম্বার অপশনটা। বি নাম্বার অপশনটা এখানে বলা আছে, আপনারা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা তো জানেন যে প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের সুবিধা হবে। আমি কিন্তু প্রাইমারি নিবন্ধন, বিসিএস সহ বিভিন্ন চলমান পরীক্ষার কিন্তু টিউটোরিয়ালগুলো করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আবার যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন, তারা কিন্তু আমার পেজটা। 2 নাম্বার কোশ্চেনটা ছিল বিং ডাউন টু আর্থ। এই যে ডাউন টু আর্থ মানে কি? আর্থ মানে পৃথিবী, ডাউন মানে কি নিচে যাওয়া, পৃথিবীর নিচে যাওয়া, এরকম না। কিন্তু ডাউন টু আর্থ মানে হলো, এই ফ্রেজটা পড়তে গেলেই আমার একটা ইয়ের কথা মনে পড়ে, যে যেমন বলে না যে মেসি হলো কি সুপারস্টার ফুটবলার, মেসি হলো যে ভিন গ্রহের প্লেয়ার, মানে পৃথিবীর প্লেয়ার না, সে এত ভালো প্লেয়ার যে সে ভিন গ্রহের প্লেয়ার, এরকম করে আমরা বলে থাকি। কিন্তু একজন প্লেয়ার কিন্তু তার সফলতাও থাকবে যেরকম, ব্যর্থতাও সেরকম থাকবে। কিন্তু আমরা দর্শকরা দেখা যায় যাকে সাপোর্ট করি তাকে মনে হয় যে উনি পৃথিবীর কেউ না, মানে এমন উচ্চতায় উনি চলে গেছেন। তারপরে একইভাবে যখন ব্যর্থ হয় তখন কিন্তু আমরা বলি যে ডাউন টু আর্থ, মানে এলিয়েন যেন পৃথিবীর বস্তু হয়ে গেছে। যাই হোক, এভাবে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। ডাউন টু আর্থ মানে হচ্ছে রিয়ালিস্টিক, বাস্তব ভিত্তিক হওয়া। মেসি এই পৃথিবীরই প্লেয়ার, সে মঙ্গল গ্রহের প্লেয়ার না। এই ডাউন টু দ্য আর্থ মানে হচ্ছে যে আগে বাস্তবের লেভেলে নেমে আসেন। তো আমরা ডাউন টু আর্থ ব্যবহার করলে আমরা কি ব্যবহার করবো? এই যে ডি নাম্বার, যেটা রিয়ালিস্টিক, এটা হবে কিন্তু রাইট অ্যান্সার। 3 নাম্বার ছিল উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। এটা ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলছে। তো প্রথমটা হচ্ছে রেসপেক্ট আওয়ার টিচার, এটা হতে পারে কারণ ভার্ব দিয়ে শুরু হয়েছে। কিন্তু রেসপেক্ট আওয়ার টিচার, এটা কিন্তু আপনি নিজেও কিন্তু এখানে সম্পৃক্ত। অর্থাৎ আমি নিজে, উই মানে কি, আমি, তুমি, সে, প্রত্যেকে এখানে সম্পৃক্ত। সেই কারণে রেসপেক্টিভ টিচার বললে, রেসপেক্ট আওয়ার টিচার বললে মনে হয় যে শুধু শুধু তোমাকে, অর্থাৎ সামনে যে উপস্থিত তাকে অর্ডারটা দেওয়া হচ্ছে। আসলে কিন্তু এটা সবাইকে করা উচিত। এই জন্য উই শুড, এটা অনেকটি প্রস্তাবনা বোঝায়। তো এই ধরনের প্রস্তাবনা বুঝাইলে আমরা এটাকে বরং লেট আস রেসপেক্ট আওয়ার টিচার, এটাকে আমরা রাইট অ্যান্সার হিসেবে কাউন্ট করব। 4 নাম্বার ছিল ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার। এটা ট্যাগ কোশ্চেন করতে হবে। তো ট্যাগ কোশ্চেন করতে গেলে দেখেন এখানে খেয়াল করেন বিলিভস, তাহলে বার্পের শেষে এস বাই এস যদি থাকে আমরা কিন্তু ডাজ ব্যবহার করি, এবং ডাজ ব্যবহার করে এই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ দেওয়া থাকে তাহলে প্রশ্নে কিন্তু আমরা অ্যান্সারে কিন্তু নেগেটিভ করি। আবার নেগেটিভ যদি দেওয়া থাকে তাহলে আমরা কী করি? অ্যাফার্মেটিভ করি। তাহলে এই বাক্যটা স্বাভাবিকভাবেই দেখে মনে হচ্ছে যে এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। আর অ্যাফার্মেটিভ বাক্য তাহলে আমাদের কি করতে হবে? ডাজ আনতে হবে, ডাজের পর নট আনতে হবে। তাহলে যে ডাজ নট হি, এটা কিন্তু রাইট অ্যান্সার হওয়ার কথা ছিল। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে কিন্তু হার্ডলি নিজেই কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি কি? নেগেটিভ ওয়ার্ড। এরকম সিলডম আছে, লিটল আছে, এগুলো হচ্ছে নান আছে, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, অর্থাৎ এটা নট হিসাবে কিন্তু আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? এই নট আনা যাবে না, বিপরীত কিছু করতে হবে, অর্থাৎ তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার কিন্তু বি নাম্বারটা হবে না, নাম্বারটা কিন্তু আমরা রাইট অ্যান্সার হিসেবে ধরতে পারবো না। তো আমরা রাইট অ্যান্সার হিসেবে তাহলে কোনটা নিব? ডাজ আছে, আর কোনটা? এই যে এটা ডাজ আছে। সেই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু এ নাম্বারটা, ডাজ হি। 5 নাম্বার বলছে ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি। তো অ্যাপোলজি বোঝাই যেতেছে এলজি হয়, লজি, বায়োলজি, সোশ্যোলজি, এরকম থাকলে এই জিনিসগুলো কিন্তু লজি থাকলে সাধারণত সেটা নাউন হয়, তাহলে এটা একটা নাউন। কিন্তু আমাকে ভার্ব ফর্মটা বের করতে হবে। তো এই যে সমস্ত শব্দ শেষে আমরা সাধারণত এসি বা জেটি থাকে সেগুলো কিন্তু ভার্ব হয়।
সুতরাং এখানে যে অ্যাপোলোজাইজ এটা কিন্তু আমাদের হবে রাইট অ্যান্সার। তবে এটা কিন্তু জেড দিয়েও লেখা যায়, আপনারা যদি একটু বড় করে দেখি, আমরা অ্যাপোলোজাইজ বানান কিন্তু জেড দিয়েও লিখতে পারি, যেমনটা যে এখানে আমরা দিয়েছি অ্যাপোলোজাইজ। তো জেড দিয়ে লিখলে সেটা আমেরিকান ইংলিশ হয়, আর অ্যাপোলোজাইজ এস দিয়ে লিখলে সেটা ব্রিটিশ ইংলিশ হয়। আমরা আমাদের দেশ যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করে, সুতরাং আমরা এই এস ব্যবহার করি। 6 নাম্বার ছিল এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড, একজন ব্যক্তি যার মাথাটা হলো কি মেঘের মধ্যে। তো এরকম এরকম ব্যক্তি কি হইতে পারে বলেন তো, যে মনে করে তার মাথাটা কি বলে মেঘের মধ্যে আছে। তো এটা নিয়ে আমার একটু কথা আছে। দেখেন, একটা জিনিস থেকে একটা জিনিস যদি প্রস্তুত করা হয়, সেখানে আমরা অফ বা ফ্রম ব্যবহার করি। এখন যে জিনিস থেকে আপনি নতুন একটা জিনিস তৈরি করলেন যদি একই রকম থাকে, তাহলে আমরা অফ ব্যবহার করি। যেমন দ্য অর্নামেন্ট ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ আপনি একটা গয়না তৈরি করছেন, সেটা হচ্ছে কি দিয়ে, সোনার তৈরি গয়না। তাহলে গয়নাও কিন্তু সোনাই রয়ে গেছে, নতুন কিছু কিন্তু হয় নাই। আপনি যখন গহনা তৈরি করলেন, সেটা কিন্তু হতে পারে নাম গহনা, কিন্তু সেটা কিন্তু সোনাই রয়ে গেছে, বা সেটা কিন্তু গোল্ডই রয়ে গেছে, সেখানে আমরা অফ ব্যবহার করব। কিন্তু আমরা যদি বলি দ্য পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাঠ থেকে বা বাঁশ থেকে পেপার তৈরি করা হয়। এখন দেখেন, বাঁশ এবং পেপারের ভিতরে বা কাঠ এবং পেপারের ভিতরে কিন্তু কোনো মিল নাই। তো এরকম যদি হয় যে একটা জিনিস থেকে তৈরি বাট এদের ভিতরে কোনো মিল নাই, তখন কিন্তু আমরা ফ্রম ব্যবহার করি। একইভাবে আবার যদি দেখেন, আমরা যদি আরেকটা উদাহরণ যদি বলি, দ্য চেয়ার ইজ মেড অফ উড, দেখেন একটা চেয়ার কিন্তু কাঠ থেকে তৈরি করা হয়, বাট চেয়ারটা কিন্তু শেষ পর্যন্ত কাঠই থেকে যায়, এই জন্য আমরা অফ ব্যবহার করি। কিন্তু ফ্রম ব্যবহার করে হচ্ছে ভিন্ন কিছু তৈরি হয়ে গেলে। এখন কার্ড হচ্ছে দই, আর মিল্ক তো আমরা জানি ফ্রম হওয়া উচিত ছিল, বাট অপশনে কোথাও ফ্রম দেওয়া নাই, আমরা সেই ক্ষেত্রে কাছাকাছি যে অ্যান্সার হিসেবে আমরা অফটা ব্যবহার করব। 8 নম্বরে ছিল আমাদের ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট। তো এইটা কিন্তু খুবই কমন একটা কি বলবো যে সমস্যা আমরা সলভ করি মাঝে মাঝে কিন্তু এই নিবন্ধনে, বিশেষ করে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি, উইশ, এই ধরনের ইয়েস্টারডে, এই ধরনের কিছু অ্যাগো, এই ধরনের কিছু আমাদের কিন্তু ইন্ডিকেটর আছে, যেগুলো থাকলে আমরা বুঝতে পারি যে সেটা পাস্ট ফর্ম করতে হবে। ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, আবার মনে রাখবেন ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু এখানে যে ভার্বটা থাকবে অবশ্যই সেটা কি করতে হবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। সুতরাং এটা কিন্তু চেঞ্জড, এটা হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। 9 নম্বর ছিল ইডম ব্রিং টু বুক, এই যে ব্রিং টু বুক বা টেক সামান টু টাস্ক বা টুক হিম টু টাস্ক, এই টাইপের ফ্রেজ কিন্তু আমরা পড়ে থাকি। ব্রিং টু বুক মানে কাউকে শাস্তি দেওয়া, শাস্তির আওতায় আনা। তো ব্রট টু বুকও হতে পারে, অর্থাৎ ব্রিং এর পাস্ট ফর্মও কিন্তু উল্লেখ থাকে অনেক সময়। তো এটা কিন্তু হবে কি পানিশ, কাউকে শাস্তি দেওয়া। উই ইট টু লিভ, এটা আসলে উই ইট টু লিভ একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটাকে কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স করতে গেলে যে এখানে যে টু আছে, এই টুর পরিবর্তে আমরা কি করব, আমরা সো দ্যাট ব্যবহার করব। সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে, সেটা কিন্তু কমপ্লেক্স করতে গেলে আমরা সো দ্যাট ব্যবহার করি। তাহলে সো দ্যাট ব্যবহার করা হয়েছে কোন জায়গায়, অপশনের বিতে সো দ্যাট আছে, তারপরে অপশনের এখানে আর একটা সো দ্যাট আছে, সিতেও সো দ্যাট আছে, এই দুইটার যে কোনো একটা রাইট অ্যান্সার হবে। এখন দেখেন, সো দ্যাটের পরে সাবজেক্ট আসবে, যথারীতি দুইটাতেই সাবজেক্ট আছে, এখানে মে লিভ আছে, কুড লিভ আছে। এখন কুড কখন ব্যবহার করবো, মে কখন ব্যবহার করবো, দেখেন উই ইট, এখানে ইট আছে না, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স যদি হয় বা প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এখানে কুড আসবে না, কুড হলো পাস্ট ফর্মে আসে। তো তাহলে কিন্তু যে কুডটা এখানে ব্যবহার করা ঠিক হয়নি, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে এটা, উই ইট সো দ্যাট উই মে লিভ। 11 নম্বর যে ইটা ডাকটা ছিল, হি বিহেভড অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং। দেখেন, এই যে অ্যাজ দো থাকে, অনেক সময় কিন্তু অ্যাজ ইফ থাকে। অ্যাজ দো এবং অ্যাজ ইফ দিয়ে কিন্তু একটা কি বলবো যে আনরিয়াল পাস্ট টাইপের কিছু একটা আসে, যে একজন ব্যক্তির যে গুণাবলী নাই কিন্তু সেরকম একটা ভাব ধরে। যেমন এমন আচরণ করে যেন পাগল, এমনভাবে কথা বলে যেন নায়ক, এমনভাবে কথা বলে যেন রাজা, এমন বিহেভ করে যেন একটা কি ছাগল, এই টাইপের বাক্যগুলোতে কিন্তু আমরা অ্যাজ দো বা অ্যাজ ইফ দেখে থাকি। এবং মজার ব্যাপার হলো অ্যাজ দো অ্যাজ ইফের ক্ষেত্রে এই পাশে যদি প্রেজেন্ট থাকে, অ্যাজ দো অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এই পাশে কিন্তু পাস্ট হয়। অর্থাৎ এটা যদি বিহেভস থাকতো, হি বিহেভস অ্যাজ দো, তাহলে হি ওয়ার এভরিথিং, তাহলে কিন্তু আমরা ওয়ার ব্যবহার করতাম, বা হি নিউ এভরিথিং, এই অপশন অনুসারে যে সে সব কিছু জানে। কিন্তু দেখেন এখানে কিন্তু বিহেভড অলরেডি পাস্ট আছে। এখন অলরেডি যদি পাস্ট থাকে, তাহলে এই পাশে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। কিন্তু আমি আবার বলতেছি, যদি প্রেজেন্ট থাকতো এ পাশে হয়তো কি পাস্ট, আবার যদি এই পাশেই পাস্ট থাকে, তাহলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড নন এভরিথিং, এটি কিন্তু হবে রাইট অ্যান্সার। 12 নম্বর ছিল প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে পড়ে যাবেন, কারণ প্রবাদ বাক্য দিয়ে একের অধিক
একের অধিক সমস্যা কিন্তু এই নিবন্ধনে এসে থাকে। তাহলে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ, আপনি যদি প্রবাদ বাক্যটা জেনে থাকেন তাহলে কিন্তু 5 সেকেন্ডের ভিতর রাইট অ্যান্সারটা কিন্তু করতে পারবেন। স্পয়েল দ্য কী হবে, ব্রুথ। এর মানে কি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটার বাংলার অর্থটা এরকম হয়। তো এখানে দেখেন আমি পিডিএফটাতে এখানে অর্থটা লিখে দিয়েছি যে ইফ টু মেনি পিপুল আর ইনভলভড ইন এ টাস্ক, যদি একটা কাজে অনেক বেশি লোক কি বলে ইনভলভ হয় ওর অ্যাক্টিভিটি, ইট উইল নট বি ডান ওয়েল, এটা ভালোভাবে হবে না। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে আপনার একটা কাজের জন্য যে অনেক মানুষ, আপনি অনেক এক্সপার্ট যদি একত্রে করেন বরং সেটারও নষ্ট হয়ে যেতে পারে। 13 নম্বরে ছিল অ্যান্টোনিম অফ অনারারি। অনারারি মানে কিন্তু সম্মান না, অনারারি মানে হচ্ছে অবৈতনিক। অনারারি টিচার হিসাবে কাজ করা, অবৈতনিকভাবে কাজ করা। তো এটা বিপরীত হলে তাহলে বেতন নিয়ে কাজ করা, তার মানে হচ্ছে পেইড হবে, রাইট অ্যান্সার। 14 নম্বর ছিল পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্লাঙ্ক, হি রিস্ট দ্য ড্যাশ অফ হিজ লিটারেরি ক্যারিয়ার। হি রিস্ট ড্যাশ অফ হিজ লিটারেরি ক্যারিয়ার। এখানে এই শব্দটার মিনিং আপনাকে জানতে হবে, যে সেটা হলো একমি। একমি হচ্ছে দ্য হাইস্ট পয়েন্ট। হাইস্ট পয়েন্ট মানে একদম সাফল্যের সর্বোচ্চ চূড়া, তখন আমরা একমি শব্দটা ব্যবহার করে থাকি। তো এটা রাইট অ্যান্সার হবে হি রেস্ট দ্য একমি অফ হিজ লিটারেরি ক্যারিয়ার, তার ক্যারিয়ারের সর্বোচ্চ মানে সফলতার চূড়ায় আছে, এরকম কিছু বোঝাতে একমি ব্যবহার করে থাকে। নো ওয়ান ক্যানের পর একটা ড্যাশ ছিল এখানে, কিন্তু আমার কোনো কারণে এখানে মানে মিস্টেক হয়েছে। তাহলে ক্যান ড্যাশ দ্যাট ইজ ক্লেভার, এটা হবে ডিনাই। এটা কিন্তু বিসিএস কোশ্চেন, পেইড কোশ্চেন, বিসিএসে কিন্তু এটা এসেছিল। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট ইজ ক্লেভার। ডিনাই মানে অস্বীকার করা, কেউ অস্বীকার করতে পারবে না যে সে চালাক। এখানে কিন্তু অপশনগুলা সহ শব্দের অর্থগুলো দেওয়া বা কিছু নিয়ম নীতি দেওয়া, হিংস দেওয়া আছে। তো আপনারা যদি মনে করেন যে পিডিএফটা পেলে ভালো হতো তাহলে কমেন্টে জানাবেন, আমি তাকে পিডিএফটা দিয়ে দেবো। 16 নম্বর ভাষা পড়ায় কাজ হবে না। ভাষা পড়া মানে হলো, হয় না যে পড়তে ইচ্ছা হইতেছে না, তারপরেও একটু মানে কোনো রকম একটু দেখা, এটা হলো ভাষা পড়া। তো এই ভাষা পড়াকে আমরা কিন্তু বার্ডস আই ভিউ, খুব বেশি মনোযোগ দিয়ে না দেখে ভাষাভাবে দেখা, আমরাকে বললে বার্ডস আই ভিউ। আচ্ছা, তাহলে বার্ডস আই ভিউ ব্যবহার হয়েছে কোথায়? এই যে রিডিং বাই এ বার্ডস আই ভিউ, ভাষাভাবে পড়ে উইল নট ডু, কাজ হবে না, এটা হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এরপরে টুথ অ্যান্ড নেল, এই ফ্রেজটার অর্থ কি বলেন তো? টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে যে একদম দাঁত কামড়িয়ে চেষ্টা করা, ট্রাই হার্ড, ব্যাপকভাবে তীব্রভাবে চেষ্টা করা। তাহলে এটা রাইট অ্যান্সার হবে ট্রাই হার্ড। আর টুথ অ্যান্ড নেল তীব্রভাবে সিনোনিম হচ্ছে স্ট্রংলি ট্রাই। যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি, হি ফট টুথ অ্যান্ড নেল এগেনস্ট হিজ এনিমি। 18 নম্বরটা অ্যান্টোনিম অ্যাডিউ মানে হচ্ছে দেখেন ফেয়ারওয়েল, গুড বাই, এগুলো কিন্তু সেম জিনিস না, বিদায় জানানো। তো অ্যাডিউ দেখেন, এটা এই ফেয়ারওয়েল, গুড বাই দুটো তো সেম জিনিস, কাজেই সেম জিনিস বা ভ্যালিডিকশন এগুলো কোনোটাই আসবে না। অ্যাডিউ মানে কাউকে বিদায় জানানো, আর এটার অ্যান্টোনিম হবে কাউকে অভ্যর্থনা, হ্যালো জানানো। 19 নম্বর হুইচ পোয়েট ইজ নন এজ দ্য পোয়েট অফ নেচার। তো পোয়েট অফ নেচারকে বলা হয়, পোয়েট অফ নেচার হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু রোমান্টিক যুগের বিখ্যাত কবি। মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কলরেজ এই দুজন মিলেই কিন্তু রোমান্টিক যুগের লিরিক্যাল ব্লাড লেখছিল, যেটা 1798 সালে। তো উইলিয়াম ডেফোডিল তার বিখ্যাত একটা কবিতা। নর্মালি সাহিত্য থেকে কিন্তু নিবন্ধনে কোশ্চেন আসে না, তবে খুব কমন সাহিত্য ইংলিশ লিটারেচারটা আপনারা দেখে নিতে পারেন। তো এটা হবে রাইট অ্যান্সার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 20 নম্বর ছিল হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। সিম্পল করতে বললে কিন্তু একটা বাক্য, একটা ক্লোজ থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তো কাজে যে অ্যান্ড দিয়ে যে দুইটা বাক্য যুক্ত হয়েছে, এটা তো রাইট অ্যান্সার হওয়ার প্রশ্নই ওঠে না। অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে দুইটা ক্লোজ, এটা তো কম্পাউন্ড হবে। তারপর হি ওয়াজ ইনোসেন্ট সো হি সেইড ইট। তো এখানে কিন্তু দেখেন হি আছে, আবার এই যে শেষেও হি আছে, আবার এখানে ভার্ব আছে, এখানে ওয়াজ, এখানেও ভার্ব আছে। কাজেই এরকম যদি ডাবল সাবজেক্ট থাকে, ডাবল ভার্ব থাকে, সো থাকে, সেটা তো আসলে সিম্পল হওয়ার প্রশ্নই ওঠে না। একইভাবে হি ওয়াজ, এই যে হি ওয়াজ, এই অংশটুকু দেখেন, আবার ওয়াজ আর একটা ভার্ব, ওয়াজ সেইড, তাই না? তো এখানে তার মানে হি ওয়াজ আবার ওয়াজ সেইড, এরকম যদি থাকে, ডাবল ভার্ব যদি থাকে, তাহলে তো এটা সিম্পল হওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে সেক্ষেত্রে আমাদের হি ডিক্লেয়ার্ড, দেখেন একটা সাবজেক্টও একটা এবং এখানে ভার্বও কিন্তু একটা, হিজ ইনোসেন্স, এটাই কিন্তু হবে সিম্পল সেন্টেন্স। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউ, এই যে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তারপরে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, গেট ইউজ টু, বি ইউজ টু, এরকম কমন কিছু ফরম্যাট বিগত
প্রত্যেকবার নিবন্ধনের প্রত্যেকবার সলভ করার সময় কিন্তু আমি পেয়েছি। আপনারা কিন্তু এই ধরনের ফরম্যাটগুলো একটু যদি পড়ে রাখেন নিশ্চিত একটা মার্ক পাবেন। তাহলে লুক ফরওয়ার্ড টু যদি থাকে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয় এখানে। তাহলে যে এটা হবে কিন্তু রাইট অ্যান্সার, মিটিং। 22 নম্বর, হি লিভস ড্যাশ অনেস্ট মিনস হি ইজ এ বাই মিনস। একটা ফ্রেজ আছে বাই মিনস হলো ধারা, বাই মিনস মানে ধারা বা উপায়, যে আমি অনেক কঠোর পরিশ্রম দ্বারা উন্নতি করেছি এই টাইপের, আমি কি ডেডিকেশন দ্বারা এটা অ্যাচিভ করেছি, এই ধরনের বাক্যে বাই মিনস ব্যবহার, বাই মিনস উপায় বা দ্বারা। তাহলে এখন হি লিভস বাই অনেস্ট মিনস মানে হি লিভস বাই অনেস্ট মিনস মানে হচ্ছে সে সততার দ্বারা বাঁচে। 23 নম্বর ছিল দ্য নিউ জব অফার ওয়াজ অ্যালোরিং। অ্যালোরিং মানে হচ্ছে কি প্রলুব্ধকর। আমি ছোটোবেলায় আগে ক্রিকেট খেলা দেখতাম, তখন হয়তো কি বাংলাদেশি ব্যাটসম্যানগুলোকে বিদেশি যারা বলার চালাক বোলার তারা মারার জন্য বল দিত, 2-3 লুজ বল দিত, এই জন্য আমাদের ব্যাটসম্যানটা খুব খুশি হয়ে 4 ছক্কা পিটাইতো। পিটানোর পরে হঠাৎ করে একটা এমন বল দিত যে সে বোল্ড আউট বা ক্যাচ আউট বা এলবি আউট হইতো। তো এই যে অ্যালোরিং, তখন ধারাভাষ্যকাররা বলতো অ্যালোরিং মানে প্রলুব্ধকর। তো টেম্পটেটিং এটাও কিন্তু বলে টেম্পটিং, প্রলুব্ধকর। তো একটা ছক্কা মারছে মনে হয় যে আরেকটা ছক্কা মারতে যাই, তখন আমরা সেটাকে অ্যালোরিং বা টেম্পটিং বলতে পারি। দেখবেন যে আপনারা যদি ক্রিকেট খেলা নিয়মিত দেখে থাকেন এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু প্রচুর ব্যবহার করে, এবং বাকি শব্দের অর্থগুলো এখানে দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। 24 নম্বর, দ্য মেইন অবজেক্টিভ অফ এ কনজাংশন। একটা কনজাংশনের মেইন অবজেক্টিভ কি, তার মেইন উদ্দেশ্যটা কি, টু কানেক্ট। কনজাংশন যেমন অ্যান্ড অর বাট, এরা কি করে, দুইটা বাক্য দুইটা ওয়ার্ড তো আশা করতেছি আজকের ক্লাসটা আপনারা যথারীতি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে আপনাদের ফ্যামিলি মেম্বার সহ আপনার জীবনটা সমাজকে তথা দেশকে আপনারা সার্ভ করতে পারেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন। একই সাথে আমার জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য এরকম ইম্পর্টেন্ট টিউটোরিয়ালগুলো সহজ ব্যাখ্যা আকারে তুলে ধরতে পারি। এবং আপনারা জানেন যে এই ভিডিওগুলো আমরা যারা এই ক্লাসগুলো করে থাকি, আপনার সামান্য একটা কমেন্ট, লাইক বা শেয়ার আমাদের কিন্তু অনেক ভালো লাগে, অনেক কি বলে যে অনুপ্রেরণা জাগে।